হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি 11 শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক সায়েন্স নিয়ে আলোচনা করব। আশা করি এর মধ্যেই তোমরা কমন পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি বিন্দুমাত্র হলেও উপকার হবে। যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কমেন্ট করো যদি কোনো অসুবিধা হয়, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। প্রথমে দেখো, গ্রুপ সি ইউনিট 1 শিক্ষা মনোবিজ্ঞান। এখান থেকে 5 মার্কসের একটা কোশ্চেন আসে। 1 নম্বর পয়েন্ট বা 1 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষা এবং মনোবিজ্ঞানের সংজ্ঞা লেখো। 2, শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য লেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 3, শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি লেখো। 4, শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো। 5, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো। এখানে 2, 4 এবং 5 এই 3টি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি 5 নম্বর কোশ্চেনটা, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো। এই কোশ্চেনটা আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। তাহলে দেখো, এখানে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য। এবং সাথে যদি বলো কোনো নোটস লিখিয়ে যাবে তাহলে অতি অবশ্যই আমি তোমাদের নোটস লিখিয়ে দেবো। যেমন ইতিপূর্বে জানো আমার চ্যানেলে ইতিহাস, পরিবেশবিদ্যা এবং HDMR বা মানব বিকাশ ও সম্পদ পরিচালনা বিষয়ে আমি নোটস লেখাচ্ছি, এবং অনেকেই বলছো খুব ভালো লাগছে। তোমরা যত আমাকে কমেন্ট করবে তত আমি মোটিভেট পাবো। তাই এবার দেখো নেক্সট চ্যাপ্টার, দেখো নেক্সট চ্যাপ্টার কী রয়েছে, মানব আচরণের ভিত্তি। এখান থেকে 5 মার্কসের একটা কোশ্চেন হয়। ফার্স্ট কোশ্চেন দেখো, সংবেদনের সংজ্ঞাসহ উপাদানগুলি লেখো। 2, সংবেদনের বৈশিষ্ট্য লেখো। 3, শিক্ষাক্ষেত্রে ইন্দ্রিয় প্রশিক্ষণ সম্পর্কে লেখো। 4, প্রত্যক্ষণ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। 5, শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব লেখো। 6, ভ্রান্ত প্রত্যক্ষণ কি, ভ্রান্ত প্রত্যক্ষণের কারণ লেখো। 7, প্রত্যক্ষণের কয়টি স্তর ও কি কি। 8, ইন্দ্রিয় সংবেদনের বৈশিষ্ট্য লেখো। এর মধ্যে দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলি, 2 নম্বর সংবেদনের বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর মোটামুটি ইম্পর্টেন্ট, প্রত্যক্ষণ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। 6, ভ্রান্ত প্রত্যক্ষণ কি, ভ্রান্ত প্রত্যক্ষণের কারণ লেখো। এগুলোই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবং 8 নম্বর কোশ্চেনটা, ইন্দ্রিয় সংবেদনের বৈশিষ্ট্য লেখো। এখানে যে কটা বললাম এর মধ্যে আশা করি আসবে, এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে। আর তোমরা জানো যে ছায়া প্রকাশনী বইয়ের যে সমস্ত অনুশীলনী রয়েছে সেই সমস্ত অনুশীলনী নিয়ে আলোচনা করছি, আর খুব শীঘ্রই আমি 7টা পাবলিকেশন নিয়ে আলোচনা করব। এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন, শিক্ষায় সংবেদনের গুরুত্ব লেখো, অথবা এই কোশ্চেনটাই ঘুরিয়ে আসতে পারে জ্ঞান লাভের প্রক্রিয়া হিসেবে সংবেদনের স্বরূপ লেখো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 10, ইন্দ্রিয় সংবেদনের বৈশিষ্ট্য লেখো। 11, সংবেদনের প্রত্যক্ষণ ও ধারণা কিভাবে সম্পর্কিত। 12, ধারণার বৈশিষ্ট্যগুলি লেখো। 13, ধারণা গঠনের স্তরগুলি লেখো, অথবা এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে ধারণা গঠনের প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। 14, শিক্ষাক্ষেত্রে ধারণার প্রয়োজনীয়তা লেখো। দেখো আমি যেগুলো আগে 8খানা যে কোশ্চেন ছিল সেগুলো স্টার মার্ক করেছি, এবং 9, 11, 14 অর্থাৎ শিক্ষায় সংবেদনের গুরুত্ব, সংবেদনের প্রত্যক্ষণ ও ধারণা কিভাবে সম্পর্কিত, আর লাস্ট কোশ্চেন হচ্ছে শিক্ষাক্ষেত্রে ধারণার প্রয়োজনীয়তা। এই 3টে কোশ্চেন, আর এদিকে 3খানা কোশ্চেন। যদি তোমরা মনে করো যে 14খানা কোশ্চেন মুখস্থ করতে পারবো না, সম্ভব নয়, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো এই 6টি কোশ্চেন তোমাদের পড়লেই কিন্তু এনাফ। তাছাড়া তোমরা যদি মনে করো যে অত পারবো না, তাহলে এগুলো শর্ট হিসেবে একবার জাস্ট রিভিশন করে যাও, কারণ তোমাদের অনেক সময় পরীক্ষায় 2 নম্বর হিসেবেও আসতে পারে, ঠিক আছে। তো খুব গুরুত্ব সহকারে এগুলো পড়ো। নেক্সট কোশ্চেন দেখো 15, 16, 17, এগুলো মোটামুটি দেখে যাবে, খুব না দেখলেও চলবে। ধারণা গঠনে শিক্ষক শিক্ষিকার ভূমিকা লেখো। 16, ধারণা গঠনের বৈশিষ্ট্য সহ তত্ত্ব লেখো। 17, শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব লেখো। শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে।
তোমরা খুব গুরুত্ব সহকারে এই কোশ্চেনটা পড়বে, তাহলে মোট এই চ্যাপ্টার থেকে 6টা বা 7টা প্রশ্ন করলে কিন্তু এনাফ। আর বাদ বাকি যে প্রশ্নগুলো রয়েছে ওগুলোকে জাস্ট তোমরা দেখে যাও, কারণ বাই চান্স ধর তোমাদের স্কুলে দিয়ে এলো, যেহেতু এটা স্কুলে কোশ্চেন করবে, স্কুলের স্যাররা ম্যামরা তোমাদের ইম্পর্টেন্ট হয়তো বলেই দেবেন, কিন্তু তাও এই কোশ্চেনগুলো প্রথম থেকেই রেডি করে রাখো। এরপরে 1.3 শিক্ষা মনোবিজ্ঞানের চিন্তাধারা, এখান থেকে 5 মার্কসের একটা কোশ্চেন হয়। ফার্স্ট কোশ্চেন দেখো, অনুবর্তনের সংজ্ঞা লেখো, প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো। 2, প্রাচীন অনুবর্তনের শিক্ষাগত তাৎপর্য লেখো। 3, সক্রিয় অনুবর্তনের সংজ্ঞাসহ বৈশিষ্ট্য লেখো। 4, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল শিখনের কৌশল লেখো। 5, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। 6, গেস্টাল্ট তত্ত্ব ব্যাখ্যা করো। 7, অন্তর্দৃষ্টিমূলক শিখনের তাৎপর্য লেখো। 8, মনোবিশ্লেষণের শিক্ষাগত প্রভাব লেখো। এখানে দেখো যে কোশ্চেনগুলো পড়বে সব কটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, এখানে কোনো প্রশ্ন বাদ দেওয়া চলবে না, কারণ এখানে বিভিন্নভাবে, যেমন ধরো থর্নডাইকের শিখনের মূল সূত্র খুব একটা ইম্পর্টেন্ট না হলেও 2 নম্বর কিন্তু হিসেবে আসতেই পারে, কারণ এক একটা যে সূত্র রয়েছে সেই সূত্রগুলো কিন্তু আলাদাভাবে আসতে পারে, যেমন ফল লাভের সূত্র আলোচনা করো, ঠিক আছে, এইভাবে কিন্তু মানে 2 নম্বর হিসেবে আসতে পারে। ফলে তোমরা লং কোশ্চেনটা পড়লে এবং তার সাথে তোমাদের 2 নম্বর কোশ্চেনগুলো রেডি হয়ে গেল। এইভাবে যদি তোমরা পড়ো, যে একটা বড় কোশ্চেন পড়লে বড় কোশ্চেনের সাথে সাথে পড়ার সাথে সাথে সেগুলো বড় এমসিকিউ তো তোমার নেই, 2 নম্বর হিসেবে যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের পড়াটা অনেকটাই রেডি হবে, ঠিক আছে। তো এই দেখো 8খানা কোশ্চেন, 8টাই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে নেক্সট যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেখানে 5 মার্কস থাকবে, আর চ্যাপ্টারের নাম হচ্ছে মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতি। ফার্স্ট কোশ্চেন দেখো, মনোবিশ্লেষণ বলতে কী বোঝো, এর লক্ষ্য উদ্দেশ্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2, মনোবিশ্লেষণের পদ্ধতি সুবিধা ও অসুবিধা লেখো, ইম্পর্টেন্ট। 3, পর্যবেক্ষণের সংজ্ঞাসহ প্রকারভেদ লেখো, ইম্পর্টেন্ট। 4, পর্যবেক্ষণের প্রক্রিয়া সংক্ষেপে লেখো, মোটামুটি ইম্পর্টেন্ট। 5, পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা লেখো। 6, পরীক্ষণের উদ্দেশ্য ও মূলনীতি লেখো। 7, পরীক্ষণের ডিজাইনের প্রকারভেদ লেখো। 8, কেস স্টাডি কি, এর ধাপগুলো লেখো। কেস স্টাডি কিন্তু 2 নম্বর হিসেবে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, ধাপগুলো অত ইম্পর্টেন্ট নয়, বাট তাও তোমরা পড়ে যাবে, একবার দেখে যাবে। যেগুলো স্টার দিয়েছি সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, বাদ বাকিগুলো ইম্পর্টেন্ট, বাট স্টারগুলো একটু যত্ন সহকারে এবং বেশি ভালো করে নোটস বানিয়ে খাতায় লিখে লিখে তোমরা 7টা পাবলিকেশন বা ছায়া পাবলিকেশনের বই তোমরা কিনতে পারো, দুটো বই ভালো, সেখান থেকে তোমরা নোটস তৈরি করতে পারো। এরপরে দেখো যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেই চ্যাপ্টার দেখো, এই চ্যাপ্টারের আর কয়েকটি এক্সট্রা কোশ্চেন দেখে নাও, কিন্তু এখানে 9 আর 10টা খুব ইম্পর্টেন্ট। কেস স্টাডির সুবিধা ও অসুবিধা লেখো। 10, সার্ভে বা সমীক্ষার সুবিধা ও অসুবিধা লেখো। 11, অনুষঙ্গের সংজ্ঞাসহ প্রকারভেদ লেখো। 12, অনুষঙ্গের সুবিধা ও অসুবিধা লেখো। এই 4টি কোশ্চেন তোমরা খুব ভালোভাবে দেখে যাবে, কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট 9 আর 10, এগুলো কিন্তু তোমরা এক্সট্রা কোশ্চেন হিসেবে পড়ে যেতে পারো, বা এগুলো 2 নম্বর হিসেবে করতে পারো, কারণ এগুলো 2 মার্কস হিসেবেও আসতে পারে। অনুষঙ্গের সুবিধা অসুবিধা বা অনুষঙ্গের প্রকারভেদ বা অনুষঙ্গ কাকে বলে, ঠিক আছে, তো পড়লে বিফলে যাবে না, তাই জন্য বলছি যদি সাজেশন পড়ছো ঠিক আছে, কিন্তু এগুলো এক্সট্রা হিসেবে দেখে যাও। এরপর নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও। এরপরে যে চ্যাপ্টার রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের ক্লাস 11-এ, বৃদ্ধি ও বিকাশ। 10 নম্বর থাকবে এখানে। ফার্স্ট কোশ্চেন দেখো, এখানে 10 নম্বর থাকলেও কিন্তু এখানে তোমাদের পার্ট পার্ট করে দেবে, 3+2+5 বা 5+2+3, এইভাবে তোমাদের কোশ্চেন দেবে, ফলে এগুলো খুব কেয়ারফুলিভাবে তোমাদের পড়তে হবে। ফার্স্ট কোশ্চেন দেখো, বৃদ্ধির সংজ্ঞাসহ বৈশিষ্ট্য লেখো। 2, বিকাশের সংজ্ঞাসহ বৈশিষ্ট্য লেখো। 3, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। 4, বিকাশের শিক্ষাগত প্রভাব আলোচনা করো। 5, বংশধারার নীতিগুলি লেখো। 6, বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের ভূমিকা লেখো। 7, বংশগতির ওপর শিক্ষার প্রভাব লেখো। 8, পরিবেশের ওপর শিক্ষার প্রভাব লেখো। এখানে তোমাদের প্রথম 3টি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাদবাকি যে কোশ্চেন রয়েছে সেগুলো কিন্তু তোমরা পড়ে যাবে, হয়তো 5 নম্বরের জন্য পড়ে যাবে না, কিন্তু মোটামুটি ধরো 3টে পয়েন্ট বা 4টে পয়েন্ট করে পড়ে যাবে,
কারণ বেশি যদি চাপ পড়ে। কিন্তু প্রথম 3টি কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে তোমরা পড়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো গ্রুপ সি ইউনিট 2, আগে ইউনিট 1 ছিল গ্রুপ সি এর, এবারে ইউনিট 2 এ কী রয়েছে কোশ্চেন 2.2 বিকাশের স্তরসমূহ। এখানে 10 নম্বর থাকবে। কি কি দেবে? ফার্স্ট কোশ্চেন দেখো, জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। 2 মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও পাঠ্যক্রম বর্ণনা করো। 3 বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্য লেখো। শিশুর সুষম বিকাশে প্রাথমিক শিক্ষার ভূমিকা লেখো। 4 বাল্যকালে শিশুদের শিক্ষার উদ্দেশ্য লেখো। কৈশোরের চাহিদাগুলি আলোচনা করো। 5 কৈশোরকালে দৈহিক এবং মানসিক বিকাশে বৈশিষ্ট্য লেখো। দেখো এখানে সব কটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি 1, 2, 5 1, 2, 5 সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আশা করি এগুলো একবার পড়লে মুখস্থ হয়ে যাবে, খুব একটা কঠিন নয় কোশ্চেনগুলো। আর এগুলো অ্যান্সার মুখস্থ করতে খুব সোজা, বইয়ে খুব সুন্দর করে লেখা আছে। সাতটা পাবলিকেশন বা ছায়া প্রকাশনী বই দেখবে, এক্সট্রা কোনো নোটস পড়ার দরকার নেই। আর যাদের কাছে বই নেই তারা বন্ধুদের কাছে বই নিয়ে জেরক্স করতে পারো, অথবা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো গুগল সার্চ করেও তোমরা লিখতে পারো। আচ্ছা, এরপরে তাহলে এই 5টা কোশ্চেনের মধ্যে প্রথম 1, 2, 5 সব থেকে বেশি ইম্পর্টেন্ট বললাম। এরপর দেখো কি পড়তে হবে তোমাদেরকে। 6 নম্বর পয়েন্ট, কোন কালকে ঝড়ঝঞ্ঝার বয়স বলা হয়? এই সময়ের গুরুত্বপূর্ণ মনোবৈজ্ঞানিক চাহিদাগুলি লেখো। 7 এই 6 নম্বর কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু যাদের HDMR বিষয় রয়েছে তাদেরও জন্য এটা ইম্পর্টেন্ট, আর যাদের এডুকেশন রয়েছে তাদের তো ইম্পর্টেন্ট। 7 প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলি লেখো। এই লক্ষ্য কিভাবে পূরণ করা যায়, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 শিশুর জীবন বিকাশের বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য লেখো। মাধ্যমিক শিক্ষার লক্ষ্যগুলি লেখো। 9 শৈশবের দৈহিক ও মানসিক বিকাশে উল্লেখ করো। 10 বাল্যকালের 2টি মানসিক চাহিদা লেখো। বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্য কী? তাহলে এই যে কোশ্চেনগুলো বললাম 6 থেকে 10 পর্যন্ত, 6 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর, 6, 7, 10 এই 3টি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে 6 নম্বরটা তো আসার সম্ভাবনা প্রচুর রয়েছে, 6, 7 আর 10। ঠিক আছে, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কোনো অসুবিধা হলে অতি অবশ্যই কমেন্ট করবে, যতটা সম্ভব আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করতে। এরপরে 11 নম্বর কোশ্চেন দেখো, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও পাঠ্যক্রম লেখো। 12 মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। 13 কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। 14 মাধ্যমিক শিক্ষার সমস্যা ও সমাধান। এখানে সবকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, কিন্তু সব প্রশ্ন ইম্পর্টেন্ট হলেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি 11 নম্বরটা আর 13 নম্বরটা। 13 নম্বরটা খুব, এবারে যারা এইচএস দিচ্ছে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, বাট 11 আর 13 কিন্তু খুব ভালোভাবে তোমরা মুখস্থ করবে, কারণ এখানে খুব বোঝার জিনিস আছে এবং তোমরা যে সিস্টেমে পড়ছো সেই সিস্টেমের সঙ্গে কতটা মিল আছে তোমরা একবার নিজেরাই সেটা দেখতে পারো। এরপরে দেখো নেক্সট চ্যাপ্টার কি রয়েছে। এরপরে গ্রুপ ডি, তাহলে গ্রুপ ডি কী রয়েছে দেখে নাও। ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ, এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসতে পারে। ফার্স্ট কোশ্চেন দেখো, প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা। এখানেও 10 নম্বর একটা বড় কোশ্চেন হবে, কিন্তু আমি আগেই বললাম মানে ফ্ল্যাট 10 নম্বর দেবে না, 5+3+2 বা 2+3+5 বা 6+4 এইভাবেও আসতে পারে। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন দেখো, ব্রাহ্মণ্য যুগের শিক্ষার বৈশিষ্ট্য লেখো। 2 প্রব্রজাকি বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য লেখো। 3 বৈদিক যুগের শিক্ষার বৈশিষ্ট্য ও উদ্দেশ্য লেখো। 4 বৈদিক যুগের শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো। 5 বৌদ্ধ ও ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। 6 প্রাচীন ভারতের শিক্ষা কেন্দ্র হিসেবে নালন্দা ও তক্ষশিলার পরিচয় দাও। দেখো এই 6 নম্বর কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, যে প্রাচীন ভারতের যে কোনো একটি শিক্ষা কেন্দ্রের পরিচয় দাও, তার তোমার নালন্দা লিখলে বা তক্ষশিলা লিখলে, বা যদি বলে 2টি শিক্ষা কেন্দ্রের পরিচয় দাও, তখন নালন্দা আর তক্ষশিলা দুটোই কিন্তু লিখতে হবে। আর যদি 3টি বলে তাহলে কিন্তু নালন্দা, তক্ষশিলা এবং এর সঙ্গে তোমাদের অ্যাড করে দেবে বিক্রমশিলা বিহার। তাহলে এখানে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 1, 2, 3 আর 6, 5টা মোটামুটি করে যাবে। আচ্ছা, এরপর 7 নম্বর কোশ্চেন দেখো এই চ্যাপ্টারের, প্রাচীন ভারতের শিক্ষাকেন্দ্র হিসেবে বিক্রমশিলা
বিশ্ববিদ্যালয়ের বর্ণনা দাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটাও বেশ পরীক্ষা মোটামুটি আসে, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, মোটামুটি 3-4টে পয়েন্ট করবে, বেশি করার দরকার নেই এখান থেকে। এরপরে নেক্সট যে চ্যাপ্টার রয়েছে দেখে নাও, 1.2 মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা, 10 মার্কস, এখানেও সেই একই সিস্টেম। 1 নম্বর কোশ্চেন দেখো, মধ্যযুগীয় বা ইসলামীয় শিক্ষার বৈশিষ্ট্য লেখো। 2 মধ্যযুগের ইসলামী শিক্ষার সুবিধা ও অসুবিধা লেখো। 3 মধ্যযুগে বিভিন্ন সুলতানি আমলের শিক্ষা কেমন ছিল। 4 মধ্যযুগে মুঘল আমলের শিক্ষা কেমন ছিল। 5 মধ্যযুগে হিন্দু শিক্ষার বৈশিষ্ট্য লেখো। 6 মুসলিম শিক্ষার লক্ষ্য কী ছিল। 7 মাদ্রাসা কী, ইসলামী শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার ভূমিকা লেখো। 8 মক্তব ও মাদ্রাসার মধ্যে পার্থক্য লেখো। তাহলে এখানে 8খানা কোশ্চেন রয়েছে। দেখো এখানে মক্তব কী, মাদ্রাসা কী, ঠিক আছে, এগুলো কিন্তু মোটামুটি 2 নম্বর হিসেবেই প্রায় আসে, কিন্তু যেহেতু তোমাদের এটা নতুন সিস্টেম তাই মোটামুটি একটু বড় করে পড়ে যাও, 2 নম্বরের জন্য না পড়ে ওটা একটু বাড়িয়ে 3 নম্বর বা 4 নম্বর হিসেবে পড়ে যেতে পারো। কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখানে 1 এবং 2 সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া যদি বলো তাহলে হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার ভূমিকা, মানে 7 নম্বর কোশ্চেনটা কিন্তু 1, 2, 7 খুব ভালোভাবে পড়ে যাবে তোমরা। এরপরে দেখো নেক্সট কী রয়েছে, নেক্সট চ্যাপ্টার রয়েছে 1.3 প্রাক স্বাধীনতা পর্বের শিক্ষা ব্যবস্থা, এখানে 10 নম্বর থাকবে। ফার্স্ট কোশ্চেন দেখো, 1813 খ্রিস্টাব্দে চ্যাটার অ্যাক্ট অনুযায়ী শিক্ষা বিষয়ক প্রস্তাবনা লেখো, এর গুরুত্ব লেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 উডের ড্যাশপ্যাচের বৈশিষ্ট্য ও গুরুত্বপূর্ণ সুপারিশ লেখো। 3 প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা বিষয়ে হান্টার কমিশনের সুপারিশগুলি লেখো। 4 উচ্চশিক্ষার বিষয়ে হান্টার কমিশনের সুপারিশ মূল্যায়ন করো। এখানে 4টি কোশ্চেন ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর। 1 আর 2 করলে আশা করি তোমরা কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। আর এগুলো সুন্দর করে ছোট ছোট নোটস হবে, খুব একটা বড় নোটস করবে না, বেশি বড় করে এগুলো পড়ার দরকার নেই, মোটামুটি 5টা করে পয়েন্ট করলেই, খুব জোর 6টা, বেশি পয়েন্ট করার দরকার নেই। এরপর দেখো নেক্সট কী আছে, এরপরে কী কোশ্চেন রয়েছে দেখো, 5 নম্বর কোশ্চেন, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি লেখো। 6 হান্টার কমিশনের উদ্দেশ্য ও লক্ষ্য লেখো। 7 স্যাডলার কমিশনের রিপোর্টে মাধ্যমিক শিক্ষার কী কী ত্রুটির কথা বলা হয়েছে। 8 সার্জেন্ট পরিকল্পনায় কোন কোন সুপারিশের কথা বলা হয়েছে, এই পরিকল্পনার মূল্যায়ন করো। 9 ম্যাকলে মিনিট কী, কীভাবে ম্যাকলে মিনিটের মন্তব্য প্রাচ্য পাশ্চাত্যের অবসান ঘটায় কীভাবে, বা প্রাচ্য ও পাশ্চাত্যের বিতর্ক, এটাও কোশ্চেন দিতে পারে, তোমরা এটা মাধ্যমিকে পড়েছিলে হিস্ট্রিতে। তার 9 নম্বর এখানে খুব ইম্পর্টেন্ট, 9, 5, 6 এই 3টি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, 9, 5, 6। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। খুব একটা বেশি দিন তোমার টাইম নেই, হাতে মাত্র 2 থেকে আড়াই মাস টাইম আছে, দেখতে দেখতে কেটে যাবে। তাই এখন থেকে তোমরা ভালোভাবে পড়ো, নোটস বানাও, যদি কোনো অসুবিধা হয় বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে বা আমি রয়েছি, সবাই তোমাদেরকে সাহায্য করবে। এরপরে দেখো নেক্সট যে পার্ট রয়েছে, গ্রুপ ডি ইউনিট 2, এই পার্টে কত নম্বর আসে পরীক্ষায় একবার দেখে নাও। এখান থেকে এটা ভারতের শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান, এখানে 5 নম্বর থাকে। 1 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো, ভেরি ইম্পর্টেন্ট। 2 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কাজ আলোচনা করো। 3 প্রাথমিক শিক্ষার বিস্তারে বর্ণপরিচয় পুস্তকটির গুরুত্ব কতখানি। 4 পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। 5 সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। এখানে সবকটা কোশ্চেন ইম্পর্টেন্ট হলেও বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় থেকে 1, 2 আর হচ্ছে 4, এই 3টি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে, আশা করি এর মধ্যে তোমাদের কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন, নারী শিক্ষার বিস্তারে বেগম রোকেয়ার ভূমিকা লেখো। 7 সমাজ সংস্কারে বেগম রোকেয়ার ভূমিকা লেখো। 8 শিক্ষা বিস্তারে সাবিত্রীবাই ফুলের ভূমিকা লেখো। 9 সমাজ সংস্কারে সাবিত্রীবাই ফুলের অবদান লেখো। তোমরা কিন্তু এখানে বেগম রোকেয়ার অবদান যে রয়েছে সমাজ সংস্কারে এবং শিক্ষা বিস্তারে, দুটোই কিন্তু খুব ভালোভাবে পড়বে, কারণ এর মধ্যে
যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখো, এগুলো কিন্তু ছোটোবেলায় তোমরা পড়েছো, ক্লাস 9-এ 8-এ 10-এ বা 6-7-এও তোমরা এগুলো ছোটো করে পড়েছো। এগুলো শুধুমাত্র কিছুটা বড় করে পড়তে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করেছিল, বেগম রোকেয়া, সাবিত্রী বাই, রাজা রামমোহন রায় কী করেছিলেন শিক্ষার জন্য, যে প্রথম জানো যে বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছিল। ঠিক আছে, তো এই যে এরকম বিভিন্ন রকম ছোটোখাটো ট্রিক্স এবং বিভিন্ন নোটস অবশ্যই। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে।